হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নলেজ সেল। আজকে আমি তোমাদের যে টপিকটা ডিসকাস করব, দ্যাট টপিক ইজ বেসড অন ভ্যালিউজ অ্যান্ড এথিক্স ইন প্রফেশন। এই সাবজেক্টটায় তোমাদের টোটাল 6টা ইউনিট আছে। তো এই 6টা ইউনিটের মধ্যে যে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো রয়েছে আর যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো রয়েছে, দ্যাট মে কাম ইন ইয়োর এক্সামিনেশন, only those topics has been discussed over here. This is the first part of your suggestion. তো এই সাজেশনটা খুব মাইনিউটলি ফলো করবে, বিকজ দিস মে কাম ইন ইয়োর এক্সামিনেশন অ্যান্ড ডেফিনেটলি দ্য কোয়েশ্চেন্স দ্যাট হ্যাজ অলরেডি বিন গিভেন ওভার হিয়ার, these are of utmost importance for your semester examination. So you have to follow the video very minutely and go through the question that I'll be explaining in the video. So let's start with the topic. তো ফার্স্ট যেটা আসছে, আমরা যখন ভ্যালুজ অ্যান্ড এথিক্স নিয়ে পড়ি, আমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ফার্স্ট আসে সেটা হচ্ছে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং এথিক্স অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন মরাল অ্যান্ড এথিক্স। তো এই ইঞ্জিনিয়ারিং এথিক্স বা আমরা যেটাকে বলি, এটা হচ্ছে একটা সেট অফ মরাল প্রিন্সিপাল যেটা আমাদের প্রফেশনাল স্ট্যান্ডার্ডটাকে গাইড করে, আমাদের বিহেভিয়ারটাকে শো করে, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আমাদের গ্রো করার বা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি এগুলোকে এনহ্যান্সমেন্ট করে। এবার এই যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকে, এগুলো কিসের জন্য নেওয়া হয়? এগুলো নেওয়া হয় যাতে আমাদের পাবলিক সেফটি, হেলথ, ওয়েলফেয়ার, অনেস্টি, ইন্টিগ্রিটি এগুলো আমরা মেনটেন করতে পারি। আমাদেরকে দেখতে হবে যখন আমরা একটা ইঞ্জিনিয়ার হব, তো at that point we have to avoid some conflict of interest। তার জন্য কি আমাদের নিজেদের ওয়ার্কের ওপর খুব বেশি ফোকাস করতে হয়। And engineering ethics helps professional navigate dilemma where technical knowledge must be applied responsibly in the context of societal, environmental and legal corner। মানে আমাদেরকে দেখতে হবে আমরা কোনো রকমের কোনো ধরনের ডিলেমা বা কোনো ধরনের দ্বন্দ্ব বিবাদ এগুলো যেন না আসে, and we have to maintain a proper ethics because an ethical person is only means he or she will be able to cope up with the situation only if he has the proper ethics with himself. নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মরালস অ্যান্ড এথিক্স, মরালিটি অ্যান্ড এথিক্স যেটা আমরা বলি। এই মরালিটি অ্যান্ড এথিক্স এর ক্ষেত্রে মোর জেনারেল অ্যান্ড প্রেসক্রিপটিভ বেসড অন দ্য কাস্টম অ্যান্ড ট্রেডিশন, এটা কাস্টম আর ট্রেডিশনের উপর মরালিটি ডিপেন্ড করে। রাইট আর রং অ্যাকশনের উপর ডিপেন্ড করে যে আমরা যেটা করছি সেটা কতটা ঠিক বা কতটা ভুল। দেখতে হয় যে জাজমেন্ট, পানিশমেন্ট এগুলো হচ্ছে আলটিমেটলি ল কিভাবে দেবে, বা উই হ্যাভ টু ডিপেন্ড আপন গড। আর আমাদের কিছু দেখা যায় যে যে কনফ্লিক্ট গুলো অ্যারাইজ করে সেখানে মরালিটি ইজ গিভেন টপ প্রায়োরিটি। কেন না? মরালিটির ওপরে সবটাই ডিপেন্ড করে যে আমরা কিভাবে একটা পার্টিকুলার সিচুয়েশন থেকে কোপ আপ করে উঠতে পারবো বা কতটা আমরা সেই সিচুয়েশনটা কাটাতে পারবো। এইগুলোই যখন আমরা এথিক্স এর ক্ষেত্রে আসি, এথিক্স এর ক্ষেত্রে কি এথিক্স হচ্ছে ইটস ভেরি স্পেসিফিক অ্যান্ড ডেসক্রিপটিভ, আর এটা আমাদের মরালস কি রয়েছে নিজেদের মধ্যে সেটা শো করে। মানে মোরালিটি যেরকম একটা মানুষের নিজস্ব বিহেভিয়ার থেকে আসে বা একটা ইনেট পোটেনশিয়ালিটি, ইনেট বিহেভিয়ার থেকে আসে, সেরকম এথিক্স এর ক্ষেত্রে কিন্তু we will see that the reflection is actually coming on the basis of the morals, and they are more concerned with the result of right action when not done. Means we have to think that whatever we are doing, we should be ethical enough in our work, because if we are not ethical enough in our workplace, in those cases what will happen, we will see that ultimately if we are not ethical in our workplace or we are not ethical in our life, then we will not be able to go into a particular sector বা আমরা একটা পার্টিকুলার জায়গায় নিজেদেরকে পৌঁছতে পারবো না। এখানে কি ইম্পর্টেন্সটা দেওয়া হয় ইনফ্লুয়েন্সের ওপর, এডুকেশনের ওপর, কোর্সের ওপর, গাইডলাইন আর কারেকশন। মানে আমি এথিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করি এথিক্স এর ক্ষেত্রে। আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রায়োরিটিটা ঠিকঠাক ভাবে রাখতে হবে নিজেদের ক্ষেত্রে, কারণ একটা এথিক্যালি গুড মানুষ বা একটা এথিক্যালি গুড ইঞ্জিনিয়ার উইল বি এবল টু টেক এনি সর্ট অফ গুড এথিক্যাল ডিসিশন। তো এটা গেল ফার্স্ট কোয়েশ্চেনটা। নেক্সট হচ্ছে what are the three uses of ethical theory and explain moral integrity?
যেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি যে তিনটে ইউজেস অফ এথিক্যাল থিওরি থাকে তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে গাইডিং দ্য ডিসিশন মেকিং, justifying your action and developing codes of ethics. So whenever we are saying about the guiding decision making, we have to see that the ethical theories usually help the engineer evaluate the morality of different action. And a action gulo should sound ethically. When we are facing any kind of dilemma, but we are facing any kind of competing interest, in those cases we have to see that how we are taking the decision. If the decision that we are taking that is helping us to guide in our forefront, in those cases আমরা কিন্তু অনেকটা uplift করতে পারি। নেক্সট হচ্ছে জাস্টিফাইং দ্য অ্যাকশন। জাস্টিফাইং দ্য অ্যাকশনে দেখা যায় যে আমাদের কিছু রেশনাল বেসিস থাকে যেগুলো আমরা এক্সপ্লানেশন দিই, আমাদের নিজেদের ডিসিশন গুলোকে ডিফেন্ড করি। ওয়াই? বিকজ দ্য স্টেক হোল্ডার, ক্লায়েন্ট, পাবলিক এরা কিন্তু ডিপেন্ড করে যে আমরা কিভাবে আমাদের আলটিমেটলি এথিক্সটাকে নিয়ে যাচ্ছি বা এথিক্সটাকে একটা পার্টিকুলার জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছি। একটা যে কোনো মানুষ যখন একটা ইঞ্জিনিয়ার এথিক্যালি কোনো কাজ করবে তার মানে কি হি উইল হ্যাভ দ্য capability to differentiate between right and wrong, and right and wrong plays the most important role. Why? Because it justifies the action that whatever you are doing, whatever the decision that you are taking, those will uplift your condition or those will diminish your condition. মানে আমার নিজের অ্যাকশনের উপর, আমার নিজের কাজের উপর ডিপেন্ড করবে আমরা কতটা আপলিফট করতে পারবো বা আমরা কতটা ডিমিনিশ হতে পারবো। নেক্সট হচ্ছে ডেভেলপিং দ্য কোড অফ এথিক্স, ওয়ার প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং সোসাইটিজ ইউজ এথিক্যাল থিওরি টু ক্রিয়েট অ্যান্ড আপগ্রেড কোডস অফ কন্ডাক্ট, define acceptable behavior and responsibilities in the field. Because code of ethics is actually there are some ethical things or ethical theory that we need to follow if we want to be an ethical engineer, because engineer has very important responsibility towards the society. Engineers has very important responsibility towards the commonplace, the workplace, and every aspect. So in those cases, he has to be very ethical in his behavior and gesture. এবার নেক্সট যেটা আসছে, নেক্সট হচ্ছে moral integrity. মরাল ইন্টেগ্রিটিটা কি না, মরাল ইন্টেগ্রিটি হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব প্রিন্সিপাল থাকে, নিজস্ব ভ্যালু থাকে। এই যে প্রিন্সিপাল আর ভ্যালু, এই প্রিন্সিপাল আর ভ্যালুটা আমাদেরকে বোঝায় যে আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত না, এবং আমরা যে ভুল কাজগুলো সেই কাজগুলো করব না। এবং তার জন্য কি হবে, আমাদের নিজস্ব কিছু মরালিটি থেকে বা মরাল ইন্টেগ্রিটি থেকে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে। তার মধ্যে কি থাকে, অনেস্টি থাকে, ট্রাস্টওয়ার্দিনেস থাকে, ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং থাকে, আর এমন কোনো কাজ করব না যেটাতে শুধুমাত্র নিজেদের কোনো ধরনের পার্সোনাল গেইন বা রেকগনিশন হয়। এবার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে মরাল ইন্টিগ্রিটি হয়, মরাল ইন্টিগ্রিটি is refusing to falsify data or cut corner even under pressure, admitting any sort of mistakes and taking any sort of responsibility which will uplift your condition. We have to put the public safety at the very first point or very forefront, and the ethical standard should be above your profit and company loyalty, where you will have to look after the ethical standard. We have to look after our ethical values and our ethical potentialities and our ethical concepts, that whatever we will be doing, those should be very up to the mark. Because if we will not be focusing on what we are doing, বা আমরা যেটা কাজটা করব সেই কাজটা যদি আমরা আলটিমেটলি নিজেদের মোরালিটিটাকে শো না করতে পারি, নিজেরা এথিক্যালি আমাদের নিজেদেরকে প্রুভ না করতে পারি, তাহলে আলটিমেটলি কিন্তু মোরাল ইন্টিগ্রিটি উইল গো ইন ভেন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট রোলস প্লেড বাই দ্য ইঞ্জিনিয়ার্স। এটা সাধারণত লং কোয়েশ্চেনে আসেই, একটু ঘুরিয়েও কোয়েশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখনই একটা লং কোয়েশ্চেন আসবে আমরা 6-7টা পয়েন্ট মিনিমাম দেবই। তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রবলেম সলভার, নেক্সট হচ্ছে ইনোভেটর এন্ড ডিজাইনার, সেফটি এন্ড রিস্ক ম্যানেজার,
communicator and collaborator, ethical decision making, next হচ্ছে project and resource manager. Ebar now if we start discussing about what it is, first an engineer should be proper problem solver because যে কোনো আমাদের লাইফে প্র্যাকটিক্যাল প্রবলেম অ্যারাইজ করে। এই প্রবলেম গুলো আমাদেরকে বিভিন্ন সায়েন্টিফিক প্রিন্সিপাল, বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল, কোনো সিস্টেম, স্ট্রাকচার, প্রোডাক্ট এইগুলো লঞ্চ করে কিন্তু আমাদের প্রবলেম গুলোকে সলভ করতে হয়। একটা ইঞ্জিনিয়ার কিন্তু প্রপার ইনোভেটর আর ডিজাইনার হবে। ওয়াই? বিকজ দে হ্যাভ টু ডেভেলপ দ্য নিউ টেকনোলজি, দে হ্যাভ টু ইমপ্রুভ দ্য এক্সিস্টিং টেকনোলজি। কোনো ধরনের নতুনত্ব, কোনো ভাবনা চিন্তা এনে, ইনোভেশন এনে কিন্তু তারা একটা মার্কেটে অন্যরকম একটা ইম্প্যাক্ট আনতে পারে। আর ইনফ্রাস্ট্রাকচার আর কোয়ালিটি অফ লাইফটা আমাদেরকে প্রপার করতে হয় অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার বিকজ we are designers, and when we are designing everything we have to design our ethical principle as a whole. Next যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সেফটি অ্যান্ড রিস্ক ম্যানেজার। আমরা যখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি বা ইঞ্জিনিয়ারিং এ কাজ করি তখন আমাদেরকে দেখতে হয় যে যেই ডিজাইন গুলো we will be ensuring those should be safe and reliable. আর কোন রকমের রিস্ক বা কোন রকমের ডিসিশন যেগুলো আমরা নেব, those should have a positive impact to protect the people, and those should have a positive impact for the environment. তাহলে সেফটি অ্যান্ড রিস্ক ম্যানেজার কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারিস্টিক প্রপার্টি থাকতে হবে। দেন হচ্ছে কমিউনিকেটর অ্যান্ড কোলাবোরেটর। কমিউনিকেটর অ্যান্ড কোলাবোরেটরের ক্ষেত্রে কি হচ্ছে না, ইঞ্জিনিয়ার্সরা কিন্তু সিঙ্গল হ্যান্ডেডলি কোনো কাজ করে না। দেখা যায় যে আমরা ইউজুয়ালি যখন we are an engineer, in those cases we have to work in team and we have to clear and communicate our ideas, we clear our design, we clear our technical information to the clients, to our colleagues and the stakeholders, because clients and colleagues plays a very pivotal role in engineering and they act as a collaborator and communicator with one another. কারণ আমরা একটা কোনো কিছু লঞ্চ করছি, ধরো এন্টারপ্রেনারশিপ হিসেবে আমি একটা যখন কোনো কিছু নতুন বিজনেস স্ট্র্যাটেজি বা নতুন কিছু বিজনেস আনছি, তখন কিন্তু আমি যদি প্রপার কমিউনিকেটর না হই নিজেদের ওয়ার্ক ফিল্ডে, আমি যদি ঠিকভাবে নিজেদের ক্লায়েন্টের সাথে, নিজেদের কলিগের সাথে আমি ঠিকঠাক কোপ আপ করতে না পারি, in those cases what happens that the communicator and collaborators point of view actually comes at the stake and they won't be able to means upgrow. তো সেক্ষেত্রে আমাদেরকে প্রপার কমিউনিকেটর এন্ড কোলাবোরেটর হতে হয়। যখন এথিক্যাল ডিসিশন মেকার হিসেবে একটা ইঞ্জিনিয়ারকে পোর্ট্রে করা হবে তখন দেখতে হবে যে তারা যেন পাবলিক সেফটি, পাবলিক ফেয়ারনেস, সাস্টেনেবিলিটি, যে কোনো ধরনের ডিসিশন এগুলো যেন ঠিকঠাক ভাবে নেয় এবং প্রফেশনাল এন্ড সোসাইটাল এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। কারণ একটা মানুষের এথিক্স কিন্তু ডিপেন্ড করে যে কতটা পরিমাণে সে নিজেকে আপগ্রো করতে পারবে, কতটা পরিমাণে সে নিজের ওয়ার্ক প্লেসে নিজেকে মানে প্রত্যেকের সামনে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবে। নেক্সট হচ্ছে প্রজেক্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজার, ওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজেস দ্য বাজেট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজেস দ্য টাইমলাইনস, ইট ম্যানেজেস রিসোর্স। তারপরে বিভিন্ন ধরনের যে কোনো নতুন প্রজেক্ট যেগুলো আনা হবে, মার্কেটে লঞ্চ করা হবে, সেগুলোর রেসপন্সিবিলিটি ঠিকঠাক ভাবে নিয়ে সেগুলো এফিসিয়েন্টলি কিন্তু এক্সিকিউশন করা ইজ দ্য ওয়ার্ক অফ বা ইজ দ্য ডিউটি অফ অ্যান ইঞ্জিনিয়ার। তো আমরা যখন রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবো বা রোলস নিয়ে কথা বলবো, পয়েন্ট গুলো যেগুলো থাকবে, ফার্স্ট হচ্ছে প্রবলেম সলভার, নেক্সট হচ্ছে ইনোভেটর অ্যান্ড ডিজাইনার, থার্ড হচ্ছে সেফটি অ্যান্ড রিস্ক ম্যানেজার, fourth is your communicator and collaborator, fifth is ethical decision maker, and sixth is project and resource manager. আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হোয়াট ইজ হুইসেল ব্লোয়িং অ্যান্ড হাউ টু ম্যানেজ হুইসেল ব্লোয়িং। আর কিছু সেলফ অ্যাকচুয়ালাইজিং পারসনের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটাকে শো করতে হবে বা ডিসক্রাইব করতে হবে। হুইসেল ব্লোয়িং হচ্ছে, খুব সোজাভাবে আমি যদি বোঝাই, then it is the act by an employee of informing the public or higher management of unethical, illegal behavior by employer or supervisor. ধর একটা ওয়ার্ক প্লেসে 4-5 জন কাজ করছে, 2 জন এথিক্যালি কাজ করছে, 3 জন আনএথিক্যালি কাজ করছে।
এবার এই যে তিনজন আনএথিক্যালি কাজ করছে, এই তিনজনের আনএথিক্যালি বিহেভিয়ারটা, আনএথিক্যাল কাজটা, এটা যদি বাদবাকি যে দুজন আছে তারা যদি এই ইনফরমেশনটা নিয়ে তার হায়ার অথরিটি বা হায়ার কম্পিটেন্ট অথরিটিকে দেয় বা নিজেরা যদি পাবলিকের কাছে তুলে ধরে যে এই প্রবলেমটা অ্যারাইজ করছে, দেন দ্যাট ইজ নোন অ্যাজ হুইসেল ব্লোয়িং, because it's the act of reporting on the unethical conduct within an organization to someone outside of the organization in an effort to discourage the organization for continuing the activity. মানে any sort of illegal practice should be banned. According to the codes of ethics of the Professional Engineering Society, engineers have professional right to disclose wrongdoing within the organization and they must expect to take appropriate action. যদি কোনো রকমের ইলিগাল কাজ বা ইলিগাল বিহেভিয়ার একটা ওয়ার্ক প্লেসে হয়, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে, যে কোনো রং ডুইং কে আটকাতে হবে এবং প্রপার মেজার্স নিতে হবে। This is known as whistleblowing and is one of the professional rights of the engineers. আচ্ছা, নেক্সট হচ্ছে হুইসেল ব্লোয়ারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা হয়েছে সেগুলো কি কি না, হুইসেল ব্লোয়ারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে থাকছে হচ্ছে হুইসেল ব্লোয়ার্স নিড, প্রক্সিমিটি, capability, or last resort. Whistleblower should be very clear about the problems that he has to convey. Like the problem that will arise over there, যেই প্রবলেমটা অ্যারাইজ করবে সেই প্রবলেমটা কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ইনফরমেশন থাকতে হবে। এক্সাম্পল লাইক ইম্পর্টেন্ট প্রবলেমস আর ক্রিমিনাল অফেন্স হতে পারে, আনএথিক্যাল পলিসিস আর প্র্যাকটিস হতে পারে, এমপ্লয়ের প্রতি ইনজাস্টিস হতে পারে, থ্রেটস টু পাবলিক সেফটি হতে পারে বা এনভায়রনমেন্টাল থ্রেটও হতে পারে। নেক্সট হচ্ছে প্রক্সিমিটি, যেখানে মানে দ্য হুইসেল ব্লোয়ার শুড হ্যাভ আ ভেরি ক্লিয়ার পজিশন টু রিপোর্ট দ্য প্রবলেম। তার কাছে কি থাকতে হবে, তার এক্সপার্টিস থাকতে হবে, ফার্স্ট হ্যান্ড নলেজ থাকতে হবে অ্যাবাউট দ্য প্রবলেম, মানে যে প্রবলেমটা অ্যারাইজ করেছে সেই প্রবলেমটার কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন তার কাছে থাকবে, দেন অনলি হি উইল বি এবল টু রেজ এনি কাইন্ড অফ ফিঙ্গার টু এনিওয়ান। নেক্সট হচ্ছে ক্যাপাবিলিটি। প্রথমে হুইসেল ব্লোয়ারে কি হবে, একটা চান্স থাকবে সাকসেসের ক্ষেত্রে, যে সে যেই প্রবলেমটা অ্যারাইজ করেছে সেটা সে যখন বোঝাতে চাইবে তখন তার একটা ক্যাপাবিলিটি শো করবে। কিন্তু দেখতে হবে যে এই যে প্রবলেমটা অ্যারাইজ করছে সেখান থেকে কোনো রকমের যেন ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি অ্যারাইজ না করে ফ্যামিলিদের ক্ষেত্রে। মানে একটা মানুষ যে ধর কোনো ইলিগাল মিনস নিল বা কিছু, তার জন্য তার পুরো মানে ফ্যামিলিতে সাফার করবে, এই সাফারেন্সের জায়গায় কিন্তু যাবে না। আর ইন কেস অফ দ্য লাস্ট রিপোর্ট, whistle blowing should be attempted only for extremely rare emergencies and one should try to work out the problem through proper formal and informal organization channel. নেক্সট হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা হচ্ছে অ্যাব্রাহাম মাসলোর সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরির উপর নির্ভর করছে। কি কি নির্ভর করে না, একটা হায়ারার্কি অফ নিডস আছে, মানে আলাদা আলাদা স্তর রয়েছে, সেখানে দেখা যায় কার কোন স্তরে কি দরকার পড়ছে সেই স্তরটাকে কিন্তু আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশনে শো করি। যেরকম ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, তাহলে ফার্স্ট হচ্ছে রিয়ালিজম অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অটোনমি, স্পন্টেনিটি, প্রবলেম সেন্টারিং, continued freshness of appreciation, peak experience, empathy and deep relationship, democratic value. আর থাকছে হচ্ছে ক্রিয়েটিভিটি, রেজিস্ট্যান্স টু এনকালটারেশন। রিয়ালিজম অ্যান্ড অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে যে এই রিয়ালিটিটা থাকবে সেই রিয়ালিটিটাকে পারসিভ করা, অ্যাকিউরেটলি অ্যাকসেপ্ট করা, আর যেভাবে মানে সোসাইটি বা যেভাবে ওয়ার্ল্ড সেটাকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিয়ে যাচ্ছে সেই রিয়ালিটিটাকে সেইভাবে অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিয়ে যাওয়া। অটোনমির ক্ষেত্রে দেখতে হবে যে যাতে ইন্ডিপেন্ডেন্সি থাকে, সেলফ সাফিসিয়েন্ট ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকে, পার্সোনাল ভ্যালু আমরা যাতে দিতে পারি, এক্সটার্নাল প্রেশার আমরা যাতে অ্যাভয়েড করতে পারি।
স্পন্টেনিটির ক্ষেত্রে কি দেখতে হবে, আমাদের থট বিহেভিয়ার যেগুলো ন্যাচারাল জেনুইন, দোজ আর নট বাউন্ডেড বাই এনি কাইন্ড অফ সোশ্যাল কনভেনশনস আননেসেসারিলি। প্রবলেম সেন্টারিং এর ক্ষেত্রে কি, আমাদের নিজেদের প্রবলেম গুলো, নিজেদের সমস্যাগুলো আমরা আলাদা রেখে আমরা যেটা অ্যাকচুয়ালি প্রবলেম অ্যারাইজ করেছে সেটার উপর ফোকাস করব। সেলফ পার্সোনালাইজেশন বা আমার প্রবলেমটাকে আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফ্রন্টে নিয়ে আসবো না। দেখতে হবে যে যে প্রবলেম গুলো অ্যারাইজ করেছে, কেন অ্যারাইজ করেছে, কি করলে সেই প্রবলেম গুলো সলভ হবে, এগুলো কিন্তু আনতে হবে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস ফ্রেশনেস অফ অ্যাপ্রিসিয়েশন। সেখানে দেখতে হবে যে মেনটেন আ সেন্স অফ অ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফর এভরিডে এক্সপিরিয়েন্স। পিক এক্সপিরিয়েন্স যেগুলো থাকবে সেখানে আমাদের মোমেন্ট অফ জয়, ক্রিয়েটিভিটি, ট্রান্সেন্ডেন্স, এগুলো আমাদেরকে ইন ডেপথ বুঝতে হবে। এমপ্যাথি শো করতে হবে, ডিপ রিলেশনশিপ শো করতে হবে। ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে আমি ভীষণভাবে রাফ বা রিজিড থাকতে পারবো না। আমরা অন্যের প্রবলেম যেরকম অন্যরা আমাদের প্রবলেম বুঝতে পারবে, সেরকম আমরা অন্যদের প্রবলেম বুঝতে পারবো। Then comes the democratic values where others ideas respect, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড আর স্টেটাসের ওপর কিন্তু ডিপেন্ড করে কিছু ভাবে করব না। আমাদের দেখতে হবে যে আমরা অন্যের ডেমোক্রেটিক ভ্যালুটা তার ওয়ার্ক, মানে তাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছি, তার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছি। দেন কামস দ্য ক্রিয়েটিভিটি, যেখানে আমাদের ডে টু ডে লাইফে আমরা কিন্তু অনেক ধরনের ক্রিয়েটিভিটি শো করি। আমাদের প্রত্যেকটা মানুষেরই ইনেট কিছু পোটেনশিয়ালিটি আছে which we মানে সামটাইম ইট ফেলস, কারণ আমরা নিজেদের ওয়ার্ক লাইফে বা ওয়ার্কহলিক লাইফে আমরা এতটাই ব্যস্ত যে আমরা হয়তো মানে আমরা বলতে পারি না যে আমরা এই জায়গায় আমি ক্রিয়েটিভ ইনাফ, উই আর ক্রিয়েটিভ ইনাফ অন দ্যাট ভেরি পয়েন্ট। তো আমাদের ক্রিয়েটিভিটিটাকে শো করতে গেলে কিন্তু আমাদের ইনেট পোটেনশিয়ালিটি গুলো শো করা হয়ে যায়। আর হচ্ছে কি রেজিস্ট্যান্স টু এনকালচারেশন, where they are not overly influenced by social norm and they make decision based on the internal convictions. আচ্ছা, এবার হচ্ছে কিছু শর্ট নোটস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রফেশনাল এথিক্স কাকে বলে। প্রফেশনাল এথিক্স হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা আমাদের যে স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট থাকে, যেটা একটা মানুষের বিহেভিয়ার নিজেদের কাজের ক্ষেত্রে শো করে, দ্যাট ইজ নোন অ্যাজ প্রফেশনাল এথিক্স। এগুলো আমাদেরকে কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হয়। আমাদেরকে দেখতে হবে আমরা যে ডিসিশন গুলো নিচ্ছি যে পার্টিকুলার প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে সেটা কতটা কার্যকরী। আমাদের ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি, প্রোটেকশন অফ দ্য ক্লায়েন্টস, কাস্টমার্স, এগুলো কিন্তু ফোরফ্রন্টে রাখতে হবে এবং এইটার উপরে কিন্তু ফোকাস করতে হবে। প্রফেশনাল এথিক্স এর মধ্যে কি কি থাকবে, ইন্টিগ্রিটি থাকবে, অবজেক্টিভিটি থাকবে, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল কম্পিটেন্স, প্রফেশনাল বিহেভিয়ার আর অ্যাকাউন্টেবিলিটি। যদি কোয়েশ্চেন আসে প্রফেশনাল এথিক্স কাকে বলে, তাহলে শুধু ডেফিনিশন লিখতে হবে। যদি সেটা 3 মার্কস এর উপরে থাকে তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে এখান থেকে যে কোনো 4টে ক্যারেক্টারিস্টিক্স বা 5টা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউটিলিটেরিয়ানিজম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউটিলিটেরিয়ানিজম হচ্ছে একটা মরাল থিওরি যেটা আমাদের রাইট আর রং এর মধ্যে বুঝতে সাহায্য করে, কনসিকুয়েন্সেস এর উপর বেসড করে। আর আমাদের নিজেদের ওয়েলবিংটাও আমরা দেখি যে কিভাবে ওয়েলবিং হচ্ছে, কোন জায়গাটা আমি করলে বেশি মানে আমার ইমপ্রুভমেন্ট হবে, কোন জায়গাতে করলে মানে কোন জায়গাতে কাজ করলে আমার হয়তো প্রবলেম অ্যারাইজ করতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ ইউটিলিটেরিয়ানিজম, যেখানে আমরা রাইটনেস অ্যান্ড রংনেস এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। আর utilitarianism suggests that ethical choice is the one that produces the most positive result for most of the people. After utilitarianism, next হচ্ছে safety of an engineer. Safety of an engineer এর মধ্যে আমি যখন আসছি তখন হচ্ছে কি আসছে না, সেফটি ইজ দ্য কোর রেসপন্সিবিলিটি অফ দ্য ইঞ্জিনিয়ার। আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে লোককে প্রোটেক্ট করছি, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করছি কোন রকমের হার্ম থেকে। আর আমাদেরকে দেখতে হবে যে কোনো ধরনের হ্যাজার্ড, রিস্ক বা যদি অ্যাক্সিডেন্ট, ইনজিওরি এগুলোর প্রবাবিলিটি থাকে, সেগুলোকে সরানোর জন্য কি কি প্রোটেক্টিভ মেজার বা কি কি
মেজার্স নিলে আমি সেই সিচুয়েশনটা সার্কামস্টেন্সটা থেকে আমি ওভারকাম করতে পারবো, এটা আমাকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন হচ্ছে যে ন্যাশনাল ইকোনমিক্স, কালচার, সোসাইটাল, ওয়ার্ল্ড ওয়াইড, ট্রেড, টেকনোলজি, পিপল, আইডিয়া, এগুলোর মধ্যে যে গ্লোবাল ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে বা যে ইন্টারকানেক্টেডনেস গুলো অ্যারাইজ করে, দ্যাট ইজ নোন অ্যাজ গ্লোবালাইজেশন। এবার গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কিন্তু দেখবো আমরা যে কোনো গ্লোবালাইজেশনের ক্ষেত্রে ইট এনকম্পাস দ্য ইন্টারকানেক্টেডনেস অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স অফ নেশন, how the interdependence occurs by the exchange of goods, services, culture, technology, and ideas. নেক্সট হচ্ছে হিউম্যান ভ্যালু। হিউম্যান ভ্যালু হচ্ছে কি না, হিউম্যান ভ্যালু হচ্ছে ইনহারেন্ট মরাল প্রিন্সিপাল বা ভার্চু, যেটা আমাদের বিহেভিয়ার, ইন্টারাকশন, আমাদের কাইন্ডনেস, অনেস্টি, রেসপেক্ট এগুলোকে পোর্ট্রে করে, আমাদেরকে বুঝতে সাহায্য করে কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল। এবং এর মধ্যে কয়েকটা পয়েন্ট আছে হিউম্যান ভ্যালুর মধ্যে, একটা কি না ইনহেরেন্ট ইউনিভার্সাল পয়েন্ট, নেক্সট হচ্ছে গাইডলাইন্স ফর দ্য বিহেভিয়ার, মানে আমরা কিভাবে বিহেভ করবো, আর ফাউন্ডেশন অফ ফর এথিক্স, আমাদের যে এথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল জেস্টার যেগুলো থাকবে সেটার ফাউন্ডেশন কি হবে, আমরা কিভাবে নিজেদেরকে পোর্ট্রে করব, সেটা কিন্তু এখানে ডেসক্রিপশন করা হয়েছে। Next comes the computer ethics. Computer ethics are so important. Computer ethics refers to the study of the moral principle issue related to the use of the computer and technology. It examines how technology impacts the aspect of human life, privacy, security, intellectual property, freedom of expression. আর কম্পিউটার এথিক্সে যেগুলো পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো হচ্ছে কি না প্রাইভেসি, সিকিউরিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ফ্রিডম অফ এক্সপ্রেশন আর যে সোশ্যাল ইন্টারাকশন, যেটা আমি আগেরটাতেই বললাম। আচ্ছা, নেক্সট খুব ইম্পর্টেন্ট হচ্ছে কালেকটিভ বার্গেনিং। কালেকটিভ বার্গেনিংটা কাকে বলে না, কালেকটিভ বার্গেনিং হচ্ছে একটা নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনটা করা হবে বিটুইন দ্য এমপ্লয়ার আর এমপ্লয়ি ইউনিয়নের থ্রু। তাতে কি বোঝা যাবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য এমপ্লয়মেন্ট কি কি থাকবে সেটা, সেখানে বিভিন্ন ধরনের টপিক থাকতে পারে। সেই টপিকগুলো কি না, সেখানে থাকতে পারে হচ্ছে ওয়েজেস রিলেটেড টপিক, বেনিফিট, কত ঘন্টা কাজ করবে, অন্যান্য যে ওয়ার্কিং কন্ডিশন অ্যারাইজ করতে পারে এগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি রিস্ক। ভলেন্টারি রিস্ক হচ্ছে যেটা নিজেদের ফ্রি অফ চয়েস আছে, নলেজের মধ্যে থাকে। আর ইনভলেন্টারি রিস্ক হচ্ছে কি না ইম্পোজড অন ইন্ডিভিজুয়াল উইদাউট দেয়ার কনসেন্ট অর চয়েস, মানে হঠাৎ করে ব্যাপার কিছু, মানে ভলেন্টারিটা যে এরকম রিস্কটা আমি নিজের থেকে নিই, মানে নতুন ধর কোনো আমি ড্রাইভিং শিখছি বা আমি নতুন একটা কোনো ব্যবসা করছি বা নতুন কোনো এন্টারপ্রেনারশিপ বিজনেস করছি, সেখানে যে রিস্কটা অ্যারাইজ করে দ্যাট ইজ নোন অ্যাজ ভলেন্টারি, মানে ওটা আমার নিজেদের চয়েসের উপর ডিপেন্ড করে হচ্ছে। আর যখন আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে হচ্ছে না, মানে there is a probability that any kind of risk may arise like disasters, air pollution, any kind of hazardous waste বা chemical plant explosion হলো, those are known as the involuntary risk. Delayed আর immediate risk, ওটাতেও শর্ট কোয়েশ্চেন, ওটাতেও ডিফারেন্সিয়েশন আসে কি না। ডিলেড রিস্ক হচ্ছে যেটা খুব দেরি মানে অনেক পরে আমরা ইমপ্লিকেশনটা বা ইম্প্যাক্টটা বুঝতে পারি। আর ইমিডিয়েটের রিস্কের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যে কারেন্ট থ্রেট থেকে অ্যারাইজ করে প্রবলেমটা বা অ্যারাইজ করে যেই সমস্যাটা, সেটাকে আমরা ইমিডিয়েট রিস্কের আন্ডারে ফেলি। ঠিক আছে, এখানে এইটা হলো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ এমপ্যাথি অ্যান্ড এলিমেন্টস কানেক্টেড উইথ এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে, সিম্প্যাথি আর এমপ্যাথি কিছুটা কাছাকাছি। সিম্প্যাথেটিক মানে আমরা একটা মানুষের প্রতি সিম্প্যাথেটিক বিহেভিয়ার শো করছি, আমরা তার উপর মানে একটু দয়া মায়া দেখাচ্ছি, দ্যাট ইজ নোন অ্যাজ সিম্প্যাথি। কিন্তু এমপ্যাথি ইজ দ্য সোশ্যাল রাডার, কারণ আমরা বুঝি যে অন্যরা কি ফিল করছে, তাদের সাথে ওপেনলি কথাবার্তায় বলি এবং আমরা দেখি যে তার প্রতি আমরা একটা এমপ্যাথেটিক বিহেভিয়ার শো করব। মানে আমাদেরকে দেখতে হবে যে তারা যখন কোনো রকমের কোনো ডিসিশন নেবে বা তাদের যখন কোনো পয়েন্ট অফ ওপিনিয়ন থাকবে,
বা ডিসিশন থাকবে, we should be empathetic towards it, মানে এরম না যে হোয়াট এভার ডিসিশন আই এম টেকিং দ্যাট ইজ সোল এভরিথিং। আমাকে দেখতে হবে অন্যদের পার্সপেক্টিভ কি, অন্যরা কি বোঝাতে চাইছে, বা তাদের ভাবনা চিন্তার জায়গাটা কি, দ্যাট ইজ নোন অ্যাজ এমপ্যাথি। এমপ্যাথির কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আদার্স, অন্যকে বুঝতে হবে। আমাদের ওরিয়েন্টেশনটা সার্ভিস বেসড হতে হবে, যেখানে আমরা ক্লায়েন্ট আর কাস্টমারকে বুঝতে পারবো। অন্যদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আনতে হবে, মানে আমাদের লিসেনিং স্কিল, বিভিন্ন ধরনের স্কিলস গুলোকে এনহ্যান্সমেন্ট করতে হবে। লেভারেজিং ডাইভার্সিটি করতে হবে, যেখানে কিনা বিভিন্ন অপরচুনিটি আনতে হবে। তারপরে অর্গানাইজেশনাল লার্নিং, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটিটাকেও কিন্তু এনহ্যান্সমেন্ট করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল অ্যাওয়ারনেস। এমপ্যাথি থ্রু আমাদেরকে দেখতে হবে যে the political and social current of the organization, সেখানে আমাদের কিছু বেনিফিট পাবো। বেনিফিট হচ্ছে কি না, হারমোনিয়াস লেবার রিলেশন হতে পারে ইন কেস অফ ম্যানুফ্যাকচারিং, আর কাস্টমার রিলেশন প্রপার হতে পারে, বিকজ in case of sales and service, by in case of partnering, we will be able to have a proper conversation with them. আচ্ছা, এবার আমি যাচ্ছি কোলবার্গস লেভেল অফ মডেল ফর মরাল ডেভেলপমেন্ট। কোলবার্গ যিনি ছিলেন, উনি তিনটে লেভেলে কিন্তু ডেভেলপমেন্ট রেঞ্জটাকে ডিফারেন্সিয়েট করেছিলেন। কি কি? প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল, পোস্ট কনভেনশনাল লেভেল। প্রি কনভেনশনাল লেভেল হচ্ছে জন্ম থেকে 9 বছর, কনভেনশনাল লেভেল হচ্ছে 9 থেকে 20 বছর, পোস্ট কনভেনশনাল লেভেল হচ্ছে 20 বছর এবং তার ঊর্ধ্বে। এবার আসছি আমি কি কি মরাল ডেভেলপমেন্ট হচ্ছে। প্রি কনভেনশনাল কেস, যেটা আমাদের জন্ম থেকে 9 বছর অবধি আমাদের ডেভেলপমেন্ট হয়, সেখানে কি হয়, সেলফ সেন্টার্ড অ্যাটিটিউড গ্রো করে, কোন রকমের পানিশমেন্ট আমরা অ্যাভয়েড করতে চাই, আর আমরা রিওয়ার্ড পেতে চাই। মানে ভালো কোনো কাজ করলে আমি যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয় স্কুলের ক্ষেত্রে, কেন হয়? কারণ স্টুডেন্টদেরকে এনথুসিয়াজম বা এনথুসিয়াস্টিক বিহেভিয়ার আনার জন্য। কনভেনশনাল স্টেজ, সেটা হচ্ছে 9 থেকে 20 বছর হচ্ছে, সেখানে কি হবে, আমাদের রুলস আর অথরিটিকে আমরা রেসপেক্ট করতে শিখবো, অন্যদেরকে প্লিজ করা বা স্যাটিসফ্যাকশনের জায়গা নিয়ে আসার চেষ্টা করব, আমাদের লয়ালটি বিহেভিয়ার বা লয়ালটি যে ব্যাপারটা, আমাদের বিশ্বাসের ব্যাপারটা, এইটা গ্রো করবে। আর পোস্ট কনভেনশনাল লেভেল, যেটা আমাদের 20 বছর বা তার উপরে আছে, দ্যাট ইজ হচ্ছে আমরা নিজেদের ব্যাপারে ভাববো যে কি আমাদের করা উচিত, কেন করছি, কিভাবে করছি। আমাদেরকে কিছু স্ট্রিক্ট প্রিন্সিপাল মেনটেন করে চলতে হবে, নিজেদের মরাল স্ট্যান্ডার্ড গুলো কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে, যে আমরা যে কাজটা করছি কেন করছি, এইগুলো নিয়ে কিন্তু আমরা ডিল করব। আচ্ছা, এটা গেল কোলবার্গের থিওরি। এবার যখন আমি আসছি গিলিগান ভিউ, যেটা রয়েছে কোলবার্গের এতে, সেটা হচ্ছে গিলিগান ভিউ, দ্য 3 লেভেলস অফ মরাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটেড বাই কোলবার্গ। গিলিগান অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করেছে, ক্রিটিসিজমটা কিভাবে বেস করে হয়েছে সেটা হচ্ছে আমরা ডিসকাশন করব। গিলিগান বলছে 3টে লেভেল আছে, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। যে এজটা রয়েছে সেই এজটা কোনো কিছুতেই লিস্ট করা নেই, মানে এজ ডেসক্রিপশন কিন্তু গিলিগান দিচ্ছে না। মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গিলিগান বলছে কি, প্রি কনভেনশনাল স্টেজে গোলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সার্ভাইভাল, বা আমরা সেলফ সেন্টার্ড অ্যাটিটিউড যেটাকে বলি, দ্যাট ইজ দ্য ট্রানজিশন ইজ ফ্রম সেলফিশনেস টু রেসপন্সিবিলিটি টু আদার্স। কনভেনশনাল স্টেজে এটা হচ্ছে। এখানে কি হচ্ছে না, সেলফ স্যাক্রিফাইস যে অ্যাটিটিউডটা সেটা আসছে, আমরা বুঝতে পারছি এটা কিভাবে গুডনেস আনছে। আর ট্রানজিশন ফ্রম গুডনেস টু ট্রুথটা হয় কিন্তু পোস্ট কনভেনশনাল স্টেজে, যেটাতে কি না প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স আসছেন, অন্যকে দুঃখ দেবো না, অন্যকে কষ্ট দেবো না, এটা আসে। আর উই হ্যাভ টু ব্যালেন্স বিটুইন ওয়ানস ওন নিড উইথ দ্য নিডস অফ আদার্স। এটা হচ্ছে গিলিগানের থিওরি। কোলবার্গ আর গিলিগান খুব ইম্পর্টেন্ট। ওকে,
নেক্সট হচ্ছে এক্সপ্লেন ইন ডিটেল অ্যাবাউট ইঞ্জিনিয়ার্স রেসপন্সিবিলিটি। ইঞ্জিনিয়ার্স এর কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি থাকে, তার মধ্যে বেসিক কিছু রেসপন্সিবিলিটি হচ্ছে এই 5টা পয়েন্ট। Primary duty is to protect the safety of human being. They have to respect the right of the consent. Clear awareness of the experimental nature of the project দেখতে হবে, কোনো পসিবল সাইড এফেক্ট অ্যারাইজ করছে কিনা সেটা দেখতে হবে, সেগুলোকে রিজনেবলি মনিটর করতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো আনতে হবে প্রজেক্টের ক্ষেত্রে, রেজাল্ট গুলো শো আপ করতে হবে বা রেজাল্ট গুলো ফলো আপ করতে হবে। টেকনিক্যাল কম্পিটেন্স, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেশনালিজমের কিন্তু উপরে আমাদেরকে স্পেশাল ফোকাস দিতে হবে। আর কনসিয়াসনেস, যেটা আমরা বলি কনসিয়াসনেস, দ্যাট ইজ সেন্স অফ অ্যাওয়ারনেস, মানে আমাদেরকে দেখতে হবে যে অ্যাজ an engineer we are holding the responsibility of the profession with maintaining the full ranges of moral ethics and values which are relevant to the situation. And in order to understand the given situation, the implication, the person who is involved or affected, the engineer should have proper openness of the eyes. He has to be very open-mindedness. He has to be liberal enough so that he can take any sort of decision without any kind of prejudice and any kind of means কোনো রকমের পিছু টান ছাড়াই সে কোনো রকমের ডিসিশন নিতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে মরাল অটোনমি কাকে বলে যদি আমি বলি। মরাল অটোনমির ক্ষেত্রে মরাল অটোনমি হচ্ছে আমরা যখন কোনো কিছু ক্রিটিক্যালি ভাবনা চিন্তা করতে পারি, আমরা দেখি কিভাবে মরাল ইস্যু গুলো বা মরাল সিচুয়েশন গুলো আমরা হ্যান্ডেল করছি, প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা কিভাবে প্র্যাকটিস গুলোকে কাজে লাগাচ্ছি, পার্সোনালিটি ডিপেন্ড অন দ্য ইন্টিগ্রেশন অফ মরাল বিলিফ অ্যান্ড অ্যাটিটিউড করছি, এগুলো হচ্ছে মরাল অটোনমির মধ্যে আসে। আর আমাদের রাইটনেস অ্যান্ড রংনেস এর মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা আনা সেটা আমরা যখন বুঝতে পারি, দ্যাট ইজ নোন অ্যাজ মরাল অটোনমি। নেক্সট কামস দ্য অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে কি না, রেসপন্সিবিলিটি শো করতে হবে, লায়াবল হতে হবে, আনসারেবল হতে হবে। মানে আমি নিজের মতো করে একটা কিছু ভেবে ফেললাম, উত্তর দিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। আমাকে দেখতে হবে যে আমরা যে রেসপন্সিবিলিটিটা নিচ্ছি সেই রেসপন্সিবিলিটিটা যদি কোনো রকমের কোয়েশ্চেন অ্যারাইজ করে, ইন দোজ কেসেস I'll be able to answer the question, I'll be able to answer what is the problem that has occurred, বা আমাকে কিন্তু লায়াবল হতে হবে নিজেদের ওয়ার্ক প্লেসে বা ওয়ার্ক ফিল্ডের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এনিউমারেট দ্য কোড অফ এথিক্স অফ দ্য ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোড অফ এথিক্স মানে হচ্ছে যে কোনো কোড অফ এথিক্স হ্যাজ টু বি অ্যাডাপ্টেড বাই দ্য ইঞ্জিনিয়ারিং সোসাইটিজ অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য ইঞ্জিনিয়ার্স। দ্য কোড এক্সিবিট দ্য রাইটস, it exhibit the duties, obligations of the members of a profession. Codes are sets of rules, standards, and law, and it provides a framework in case of the ethical judgment for any kind of profession. It is not comprehensive enough. The ethical situation of the engineer is answerable enough, and he has to face any kind of drawbacks or problem that will arise over there, and he has to express the circumstance of the ethical conduct by sharing the members of the profession. আর কোড অফ এথিক্স এর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে। ফাংশন গুলো কি কি না, ইন্সপিরেশন এন্ড গাইডেন্স কোড থাকবে, তারপরে হচ্ছে সাপোর্ট কোড থাকবে, ডিসিপ্লিন প্রপারলি মেনটেন করে চলতে হবে, নিজেদের মধ্যে এডুকেশনাল এন্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, প্রফেশনাল জায়গায় কিন্তু প্রপার এক্সপেরিমেন্টেশন থাকবে, যেরকম সেরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা প্রপার থাকতে হবে। তারপরে হচ্ছে স্ট্যাটাস কো মেনটেন করে চলতে হবে, প্রত্যেককে নিজেদের জায়গা, নিজেরা কতটা কাজ করা উচিত, কি করা উচিত, সেই প্রত্যেকটা জিনিসের সাথে ওয়াকিবহাল থাকতে হবে। আর লাস্ট ইজ দ্য উই হ্যাভ টু প্রমোট দ্য বিজনেস ইন্টারেস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে সেফটি। How engineers assess the safety? This is also very important question for your examination. Safety হচ্ছে it means the state of being safe, যেখানে আমাদের কোনো রকমের ডেঞ্জার বা হার্ম থেকে আমাদের প্রোটেকশন থাকবে।
আর আমেরিকান হেরিটেজ ডিকশনারি ডিফাইন সেফটি as freedom from damage, injury or any kind of risk. ইঞ্জিনিয়ারের কি কি কাজ থাকে না, ফার্স্ট হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করতে হয় যে কি কি হ্যাজার্ড হতে পারে, যেরকম হিস্টোরিক্যাল ডেটা দেখে দেখতে হবে কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, পাস্ট অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোনো মিস কোনো কিছু গেছে বা কোনো রেকারিং প্যাটার্ন বা পোটেনশিয়াল হ্যাজার্ড অলরেডি হয়ে গেছে, তাহলে সেটার প্রিকশনারি মেজার নিয়ে চলতে হবে। তাছাড়া ইন্সপেকশন করতে হবে যে কোনো প্রিভেন্টিভ মেজার ইন দ্য ডিউ রান নিতে হবে কিনা, performing the scenario analysis and using failure mode and effective effects analysis, that is known as FMEA, and fault tree analysis, that is known as FTA. ওকে, নেক্সট হচ্ছে রিস্ক অ্যানালিসিস। আমরা আসি রিস্ক অ্যানালিসিস এর ক্ষেত্রেও কিন্তু একই, আমাদেরকে বুঝতে হবে যে কি কি রিস্ক হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে সেই রিস্ক গুলোকে আমরা ওভারকাম করতে পারবো। সেখানে আমরা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের উপর আলাদা করে ফোকাস করব, বিকজ রিস্ক ম্যানেজমেন্ট হেল্পস ইউ টু ডেভেলপ দ্য সেফটি প্ল্যান অ্যান্ড প্রসিজার্স, ইট হেল্পস ইউ টু ইমপ্লিমেন্ট দ্য সেফটি মেজার, it helps you or it provides you with training and education and monitoring and reviewing the safety performance. Next যেটা আসছে, that is known as continuous improvement. এখানে ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে দেখতে হবে যে কি ধরনের রিস্ক অ্যারাইজ করছে, আমাদেরকে রিভিউ করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, তারপরে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে কিন্তু উই হ্যাভ টু লার্ন অ্যান্ড উই হ্যাভ টু প্রমোট আ স্ট্রং সেফটি অ্যান্ড কালচার। তো এটা ছিল আজকের এন্টায়ার টপিক অফ ডিসকাশন। যদি কারোর কোনো কোয়েরি থাকে, ইন দোজ কেসেস ইউ ক্যান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট at the aforementioned mobile number that has been provided over here. এছাড়া যদি অফলাইন বা অনলাইন মোডে তোমরা ক্লাস জয়েন করতে চাও, তাহলে ইন দোজ কেসেস অলসো you can feel free to contact in the mobile number that has been provided. আর ভিডিওটা ভালো লাগলে এটাকে লাইক করবে আর শেয়ার করবে, আরো নতুন নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানাবে যে অন্য নতুন কোন টপিকের উপর তোমরা ডিসকাশন চাও আর in the due run, so that we can help you out with different new topics of interest. Thank you.